কালো বিড়ালের অধিকাংশ ঘটনা কিন্তু ওরা নিজেরা তৈরি করেছে। এগুলো ফ্যাকচুয়ালি নাই ঘটনাটা। মানে একটা আজব না, যেমন ওসামা বিন লাদেন গুহায় থাকে, ওখানে সে ভিডিও করে, এই ভিডিওটা সে আবার আল জাজিরাতে পৌঁছায় দিয়ে আসে। আল জাজিরা কোথায়? কাতারে। আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নেভাল বেজ হচ্ছে কাতারে। তার যে মিডল ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হলো কাতারে। ছোট্ট একটা দেশ, ঢাকার থেকেও ছোট। ওইখানে আল কায়দার লোকরা গোপনে গোপনে হাইটা 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 গিয়া আল জাজিরার অফিসে গিয়া এই ভিডিওটা দিয়ে আসে। এটা আবার সিআইএ ধরতে পারে না। মানে নাটকের একটা স্ক্রিপ্টের একটা বাস্তবতা থাকতে হবে না? ঠিক একইভাবে দেখলাম আমরা 90-এর পরে যখন সোভিয়েত বলক কলাপস করলো, এরপরে তাদের নতুন শত্রু খুঁজতে হয়েছে। আপনার সেই হান্টিংটন থিওরি, ক্লাশ অফ সিভিলাইজেশন, ফ্রান্সিস ফুকুয়ামার এন্ড অফ হিস্ট্রি, এই নতুন নতুন থিওরি ভিত্তি করে আমেরিকা তখন নতুন শত্রু বের করেছে। সেটা হচ্ছে মুসলমানদেরকে তারা শত্রু বানাবে। এবং জেনারেল ম্যাকক্লেস্কি, পেন্টাগনের খুব সিনিয়র জেনারেল ছিলেন, আপনার 9/11-এর ঘটনার আগেই তার একটা ইন্টারভিউ আছে যে তখনও টুইন টাওয়ারে বোমা অথবা এই বিল্ডিং ধসে যায় নাই, কিন্তু পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট মিলে সিদ্ধান্ত নিয়েছে 7টা মুসলিম কান্ট্রি ধ্বংস করে দিবে, একদম বুলডোজ করে দিবে। এবং যেই যেই দেশগুলো এখন বুলডোজ হয়ে গেছে, সিরিয়া, লেবানন, লিবিয়া, প্যালেস্টাইন, ইরান, ইরাক, তারপরে তিউনিসিয়া, সুদান, প্রত্যেকটা দেশ 9/11 ঘটার আগেই তাদের ওয়ারান টেররের সময় তো আমরা এই পুরো ডিসকোর্স এবং এই কনভারসেশনটা দেখছি আসলে। এবং আমরা বহুদিন থেকে জানতাম যে এটার বাস্তবতাটার থেকে অনেক বেশি এটার অপপ্রচার হচ্ছে। এবং সারা দুনিয়াতেই আমেরিকার লেড, নেটো লেড যে ওয়ারান টেররের ডিসকোর্স ছিল, সেখানে সারা দুনিয়াতে আপনার প্রচুর গোয়েন্দা সংস্থাকে দিয়ে আমেরিকার ফান্ডিংয়ে এরকম সংস্থা, সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়েছে। এটা একটা আমেরিকার ন্যারেটিভের অংশ। আপনাদের মনে থাকার কথা, যারা ওল্ড এনাফ টু রিমেম্বার দ্য সোভিয়েত ইউনিয়ন পলিটিক্স, যেটা ছিল কোল্ড ওয়ারের, সারা দুনিয়াতে দেখবেন যে কোল্ড ওয়ারের একটা অ্যান্টি কমিউনিস্ট একটা মুভমেন্ট ছিল সারা দুনিয়াতে। টটস্কের লাইনে যাচ্ছে তাই সংগঠন তৈরি করা, বাম সংগঠনকে অস্ত্র দেওয়া, সশস্ত্র করা, নকশালি বানানো, জঙ্গি তৎপরতা, আন্ডারগ্রাউন্ড, সর্বহারা, এই পুরো বলয়ের সাথে কিন্তু পশ্চিমারা জড়িত। নকশালি আন্দোলন বলেন আর সর্বহারাদের অস্ত্র দেওয়া বলেন, অস্ত্রের এই পলিটিক্সটা কিন্তু বামপন্থীদেরকে পশ্চিমারা দিয়েছে কেন? এই ফলস বামপন্থী সংগঠনগুলো তৈরি করবার মধ্য দিয়ে যেটা করেছে, তারা লেফট পলিটিক্সটাকে আন্ডারমাইন করেছে। ঠিক একইভাবে দেখলাম আমরা 90-এর পরে যখন সোভিয়েত বলক কলাপস করলো, এরপরে তাদের নতুন শত্রু খুঁজতে হয়েছে। আপনার সেই হান্টিংটন থিওরি, ক্লাশ অফ সিভিলাইজেশন, ফ্রান্সিস ফুকুয়ামার এন্ড অফ হিস্ট্রি, এই নতুন নতুন থিওরি ভিত্তি করে আমেরিকা তখন নতুন শত্রু বের করেছে। সেটা হচ্ছে মুসলমানদেরকে তারা শত্রু বানাবে। এবং জেনারেল ম্যাকক্লেস্কি, পেন্টাগনের খুব সিনিয়র জেনারেল ছিলেন, আপনার 9/11-এর ঘটনার আগেই তার একটা ইন্টারভিউ আছে যে তখনও টুইন টাওয়ারে বোমা অথবা এই বিল্ডিং ধসে যায় নাই, কিন্তু পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট মিলে সিদ্ধান্ত নিয়েছে 7টা মুসলিম কান্ট্রি ধ্বংস করে দিবে, একদম বুলডোজ করে দিবে। এবং যেই যেই দেশগুলো এখন বুলডোজ হয়ে গেছে, সিরিয়া, লেবানন, লিবিয়া, প্যালেস্টাইন, ইরান, ইরাক, তারপরে তিউনিসিয়া, সুদান, প্রত্যেকটা দেশ 9/11 ঘটার আগেই তাদের। তাহলে বাকি কাজগুলো কেন করতে হয়েছে? বাকি কাজগুলো করতে হয়েছে প্রিটেক্সট তৈরি করবার জন্য। কালো বিড়ালের অধিকাংশ ঘটনা কিন্তু ওরা নিজেরা তৈরি করেছে। এগুলো ফ্যাকচুয়ালি নাই ঘটনাটা। একটা আজব না, যেমন ওসামা বিন লাদেন গুহায় থাকে, ওখানে সে ভিডিও করে, এই ভিডিওটা সে আবার আল জাজিরাতে পৌঁছায় দিয়ে আসে। আল জাজিরা কোথায়? কাতারে। আমেরিকার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় নেভাল বেজ হচ্ছে কাতারে। তার যে মিডল ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার হলো কাতারে। ছোট্ট একটা দেশ, ঢাকার থেকেও ছোট। ওইখানে আল কায়দার লোকরা গোপনে গোপনে হাইটা 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 গিয়া আল জাজিরার অফিসে গিয়া এই ভিডিওটা দিয়ে আসে। এটা আবার সিআইএ ধরতে পারে না। নাটকের একটা স্ক্রিপ্টের একটা বাস্তবতা থাকতে হবে না? তো বাংলাদেশে শুধু না, সারা দুনিয়াতেই সব সমাজে সব সময় একটা প্রান্তিক চিন্তার জনগোষ্ঠী থাকে, সব সময় থাকে। আপনি গ্রামে দেখবেন, আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন, কেউ একটু লিবারাল, কেউ একটু উদার, কেউ একটু প্রান্তিক, কেউ একটু চৈতন্যধারী ভদ্র মানুষ, কেউ একটু অভদ্র বেয়াদব টাইপের। এটাই মিলেই সমাজ। প্রত্যেক সমাজে এরকম এক্সট্রিম এলিমেন্ট আছে। বাংলাদেশে ইসলাম নিয়ে এই এক্সট্রিম এলিমেন্টটা কখনো ছিল না, এখনো নাই। আপনি দেখেন, এই যে মাঝখানে আসলো না হিজবুত তাহরির, আপনার কুকি চীনের একটা বেইজ ভাড়া নিচ্ছে হিল ট্রাক্সে, মাসে মাসে 3 লাখ টাকা দেয়। অস্ত্র আসে থেকে তুলে ওখান থেকে টাকা পাইলে কুকি চীনকে আবার ব্যাংক ডাকাতি করতে হইলো কেন? কুকি চীনের সব সদস্যরা মিজোরামে ট্রেনিং নেয় কেন? অস্ত্র ওখান থেকে আসে থেকে। তো এগুলো তো মিলছে না। আমার দেশ আপনার বেশ কটা এক্সপোজ কিন্তু করেছে। মোহাম্মদপুরে, মিরপুরে 7 জন 8 জনকে নিয়ে ব্রাশফায়ার করে মেরে ফেলছে না, পুলিশ নাটক করেছে না? এদেরকে আগে গ্রেফতার করাইছে, দাড়ি চুল বড় করাইছে, কালো পতাকা বান্ধাইছে,
বড় জুব্বা পরাইছে, জুব্বা পরায় সেখানে নিয়ে এরপরে খুল করছে একদম ঠান্ডা মাথায়। বাংলাদেশের চিন্তায় প্রান্তিক জনগোষ্ঠী নাই, তার আছে, কিন্তু এটা একেবারে জঙ্গি, দেশকে নার্ভাস করে দেবে, এটা করবে সেটা করবে, এটা না। বর্তমানে নিউ ইয়র্ক টাইমসে যে মাইকেল রুবিনের যে লেখাটা আসছে, এই রুবিন হচ্ছে আগে থেকেই পরিচিত আপনার ইন্ডিয়ান লবির একজন রাইটার, জায়নিস্ট লবিতে কাজ করে। সে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এই লেখাজোখাগুলো করে, নতুন না। এই রুবিনের সাথে আমরা বহু বছর থেকে পরিণত। আমরা যারা 20 বছর থেকে ওয়ার অন টেররের উপরে লেখাপড়া করছি, আমরা দেখেছি এই রুবিনের লেখা ওয়াশিংটন পোস্টে, ওয়াশিংটন টাইমসে, নিউ ইয়র্ক পোস্টে, বিভিন্ন জায়গাতে এই লেখাগুলো আসছে। এইটা দিয়ে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে ইউরোপ সরকারকে আন্ডারমাইন করার যে একটা, পার্টিকুলারলি কারো করা হয়েছে। আপনারা দেখেছেন যে হেফাজত ঘোষণা করেছে আগামী মে মাসের 3-4 তারিখে, 5 তারিখে তারা ঢাকাতে একটা সমাবেশ করবে তাদের বিচারের দাবিতে। শাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে তারা একটা মহাসমাবেশ করবে তাদের বিচারের জন্য। এই প্রপাগান্ডা মেশিন যারা আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে অস্থির করা, বাংলাদেশের সুনাম নষ্ট করা, দুনিয়াতে হেয় করবার চেষ্টা করছে, তারা বোধ করছে এখনই একটা মোক্ষম সময় এই রকম কিছু ক্যাম্পেইন করা। এবং আমি আশ্চর্য হব না যদি আগামী 1 মাসখানেকের ভিতরে আপনারা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেন। দেখবেন ওইখানে 2টা বোম ফুটছে, একটা দাড়িওয়ালা লোক, একটা টুপিওয়ালা লোককে গ্রেফতার করা হয়েছে, অমুক মাদ্রাসায় সে পড়ে, এইরকম একটা কালো কলেমা পতাকাধারী একটা পাগড়ি পরা ছিল। এই নাটক আমরা সারা দুনিয়াতে দেখে আসছি অলরেডি গত 20-22 বছর থেকে। এইরকম 1, 2, 4টা নাটক আগামী মাসখানেকের ভিতরে মঞ্চস্থ হইতে পারে। মঞ্চস্থ হইলে যেটা হবে, তখন আপনি ওই যে মাইকেল রুবিনের লেখা আর 3-4-5 তারিখ মে মাসের হেফাজতের মহাসমাবেশকে একসাথে ট্যাগ করে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে, ভারতের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে, অতএব ওয়াশিংটন এবং পশ্চিমা বন্ধুদের এখানে ইন্টারফেয়ার করা দরকার। এই যে ওয়ার অন টেররের বয়ানটা, এই বয়ানটাকে আবার রিইনস্টেট করবে তারা, এইটার একটা আশঙ্কা আমি করছি। তো সেই ক্ষেত্রে আপনারা যারা বোদ্ধা জনগোষ্ঠী আছেন রাষ্ট্রের, যার যার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে আলাপ তোলা দরকার। আপনারা দয়া করে ওলামায়ে কেরামদেরকে একসাথে করেন। আপনাদের এখানে বরিশাল বিভাগে অনেক বড় বড় ওলামায়ে কেরাম, পীর সাহেবরা আছেন, মাশায়েখরা আছেন, কায়েদ সাহেব হুজুর, নেসারিয়া মাদ্রাসার ওলামায়ে কেরামরা আছেন, সারসিনা আছে, চরমনাই আছে, এরকম যারা যারা বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, তাদের সাথে একত্রিত হওয়া দরকার, মত বিনিময় করা দরকার। যার যার জায়গা থেকে আমাদের এই লড়াইটা করতে হবে, যেন আমরা কালেকটিভলি কোনো ফাঁদে না পড়ি। আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার ধর্ম, আমার মূল্যবোধ, আমাদের যে একসাথে বেঁচে থাকার যে শত শত বছরের ঐতিহ্য, এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং সরকারের অস্তিত্ব হুমকির মধ্যে না পড়ে। দেশ অস্থিতিশীল হলে আমাদের কারো জন্য লাভ হবে না। দেশকে ভালোবেসে আমাদের এই লাল সবুজের পতাকার মর্যাদাকে ধরে রাখবার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে যে কোনো ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। এবং তাদের একটা লম্বা দীর্ঘমেয়াদী কোরবানি আছে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তাদের বেশ বিশাল ত্যাগ আছে। বিএনপি, ছাত্রদল, যুবদল, শিবির, জামাত, হেফাজত, বিরোধী দলের যারাই, বাম যারা রাজনীতি করেছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের সবার একটা বড় মোটা দাগে অবদান আছে এখানে। দ্বিতীয় হচ্ছে আপনার গত বছরের জুন, জুলাই, আগস্টে যেটা করেছে যে বাংলাদেশের এই আন্দোলনের আকাশে নতুন এক দল নক্ষত্র এসে হাজির হয়েছে। তারা হচ্ছে আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে নাগরিক কমিটি যেগুলো হয়েছে, তাদের ছেলেমেয়েরা জুন, জুলাই, আগস্টে একটা বড় আন্দোলন ত্যাগ করেছে। 1400 ছেলে মেয়ে, সাধারণ মানুষ, সিপাহী, জনতা, বিভিন্ন ফোর্সের অফিসাররা, জুনিয়র অফিসাররা, পার্টিকুলারলি সশস্ত্র বাহিনীর, তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে এই আন্দোলনটাকে। তাহলে এই দুইটা অংশীজনের দুইটা ভিন্ন ভিন্ন ধরনের দাবি আছে। রাজনৈতিক দলগুলো 16-17 বছর ধরে বারবার বলে আসছে যে আমি ভোট চাই, নির্বাচন চাই, গণতন্ত্র চাই। কিন্তু আপনি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি পড়েন, দেয়ালে দেয়ালে, বরিশালের দেয়াল লেখনগুলো আমি পড়েছি, দেয়ালে দেয়ালে যদি পড়েন আপনি দেখবেন ওখানে অবিলম্বে নির্বাচন দাও এই কথাটা বলা নাই। ওরা বলছে যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, শহীদ আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, বাংলাদেশ 2 চাই, ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই, বাংলাদেশে যেন নতুন কোনো ফেরাউনের জন্ম না হয়, তুমি যতবার ফেরাউন হয়ে আসবে আমি মুসার মতো আবার আবাবিল হয়ে নামব। এই যে তরুণদের আকাঙ্ক্ষাগুলো দেখেন, এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু সেপারেট, কিন্তু দুইটাই হইল মর্যাদার জায়গায় সমান। রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেটা, এটা ভ্যালিড, ন্যায্য। সংস্কারের যে আলাপগুলো তরুণরা তুলছে, এটাও ন্যায্য। এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এখন
65% জনগোষ্ঠীর বয়স হচ্ছে 35-40-এর নিচে এবং যারা কোনোদিন ভোট দেন নাই। আবার রাজনৈতিক দলগুলোর একটা বিশাল জনসংখ্যার যে সমর্থন এটা আছে। এই জন্য হচ্ছে যে আমি বোধ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই। এবং পারহাপস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই 3-3.5 বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনূসের এপিসোড। অর্থাৎ এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কি, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনূস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে। সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে 2-3-4 বছর থাকতে পারে, বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার, একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত 5 দশক ধরে ছিল, সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সেই জায়গাতে আপনার সংস্কার, বিচার, নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর একটা সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এর পুরোটা মিলেই হচ্ছে আমার 71-এর মুক্তির লড়াই, এর পুরোটা মিলেই হচ্ছে আমার 24-এর গণ অভ্যুত্থান। বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে। একটা সত্য জিনিস, একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না। এই জন্যই হচ্ছে প্রফেসর ইউনূস কারেক্টলি আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেনসাস কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, কথা বলছে, পরামর্শ দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার, আমরাও দাবি করছি সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন। যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায়, একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের আমাদের রাজনৈতিক দলগুলোকে তারা চিঠি দিয়েছে, স্প্রেডশিট দিয়েছে 166টা প্রশ্ন দিয়ে বিভিন্ন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কি এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। ইতিমধ্যে মিটিং হয়েছে, 7 তারিখে একটা ফর্মাল মিটিং আছে এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের দলের সাথে। তো সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে একটা সম্মিলিত রোডম্যাপ চাই সংস্কার, বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে, যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায়। তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আর একটা আটপর করা দেখি না। নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন। বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে 1400 শহীদের বিচার করতে হবে। তাহলে এর প্রত্যেকটা হচ্ছে ইন্টারপ্রিন্ট এবং কানেক্টেড। এই প্রত্যেকটা জিনিসের কোনোটাকে ছোট করা, হেয় করা, অমুক বলছে বলে দাম বেশি, অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে, আমরা এইভাবে বিষয়টাকে দেখি না। আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে। এই প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমার, আমি ওটাকে ওন করি। এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।